মার্কিন রেসিং কার ড্রাইভার মারিও আন্দ্রেত্তি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, ট্র্যাকে যদি তোমার মনে হয় যে সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে, তাহলে তুমি যথেষ্ট জোরে গাড়ি চালাচ্ছ না। সত্যি বোধহয় তাই। গতি যত বাড়ে ততই কঠিন হয়ে দাঁড়ায় গাড়ির নিয়ন্ত্রণ। কসবা থেকে বিজন সেতু হয়ে রাসবিহারী পর্যন্ত রাস্তাটা কোনো রেসিং ট্র্যাক নয়, কিন্তু দুর্ঘটনার রাতে বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি কোনো গতির সীমা মানেনি। দুর্ঘটনার আগে গাড়ি ছুটছিল ঘন্টায় 105 কিলোমিটার বেগে। সমস্ত ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে ট্রাফিক আইন বলছে ওই রাস্তায় দিন বা রাতে যে কোনো সময় গাড়ি চালানো যায় সর্বোচ্চ ঘন্টায় 40 কিলোমিটার গতিতে। কিন্তু এছাড়াও আমরা জানতে পেরেছি যে মাত্র 3 সপ্তাহ আগে আরেকটি দুর্ঘটনা ঘটিয়েছিলেন বিক্রম। যে দুর্ঘটনায় সনিকার মৃত্যু, সেটা হয়তো নিছকই দুর্ঘটনা। আমরা কিন্তু একবারও বলছি না যে বিক্রম ইচ্ছে করে দুর্ঘটনাটি ঘটিয়েছেন, কিন্তু বারবার স্টিয়ারিং হাতে যদি কেউ নিয়ন্ত্রণ হারিয়ে বসেন, কোথাও কি তার দায়িত্বজ্ঞান নিয়েই প্রশ্ন ওঠে না? আমরা সেই খবরে আসার আগে আপনাদের দেখাবো দুর্ঘটনা নিয়ে ঠিক কী তথ্য উঠে আসছে গাড়ির সিডিআর পরীক্ষা করে। দেখুন, কলকাতা পুলিশের শেষ বিজ্ঞপ্তি বলছে রাসবিহারী এভিনিউর এই রাস্তায় গাড়ির গতিবেগ হবে 40 কিলোমিটার ঘন্টায়। সেই রাতে নির্দিষ্ট গতিবেগের থেকে 65 কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম, এমনটাই সূত্রের দাবি। অভিনেতার গাড়ি দুর্ঘটনায় মডেলের মৃত্যুর 11 দিন পর অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্র দাবি, ট্রাফিকের বেঁধে দেওয়া গতিকে সেই রাতে থোড়াই কেয়ার করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, যার পরিণতিতেই সনিকা সিংহ চৌহানের মর্মান্তিক পরিণতি। বৃহস্পতিবার বিক্রমের গাড়িটি তৃতীয়বার পরীক্ষার জন্য টালিগঞ্জ থানায় আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশের বার্তা পেয়ে ব্যাঙ্গালোর থেকে আসেন গাড়ি প্রস্তুতকারী সংস্থা টয়োটার 3 প্রতিনিধিও। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুঁটিয়ে পরীক্ষা করেন তারা। ছবি তোলার পাশাপাশি বেশ কিছু পার্টস তারা নিয়ে যান। পুলিশ সূত্রে দাবি, গাড়ির ক্র্যাশ ডেটা রিট্রিভার থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার 2.6 সেকেন্ড আগে পর্যন্ত সব ডেটা স্টোর করেছে সিডিআর। সেই তথ্যই বলছে দুর্ঘটনার ঠিক 6 সেকেন্ড আগে বিক্রমের গাড়ি চলছিল ঘন্টায় প্রায় 105 কিলোমিটার বেগে, যা পুলিশের বেঁধে দেওয়া গতিবেগের থেকে দ্বিগুণেরও বেশি। যদিও বিক্রম কিন্তু দাবি করে আসছেন তিনি মোটেও অত্যন্ত জোরে গাড়ি চালাচ্ছিলেন না। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। সূত্রের খবর, তদন্তকারীরা বিক্রমের এই দাবিকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না। তারা এক প্রকার নিশ্চিত যে বেপরোয়া গতি তোলার কারণেই সেই রাতে নিয়ন্ত্রণ হারিয়েছিল বিক্রমের গাড়ি। পুলিশ সূত্রে দাবি, সিডিআর ডিকোড করে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার ঠিক 6 সেকেন্ড আগে হালকা করে ব্রেক কষেছিলেন বিক্রম, কিন্তু সঙ্গে সঙ্গে আবার পা তুলেও নিয়েছিলেন ব্রেক থেকে। তদন্তকারীদের অনুমান, হালকা করে খুব কম সময় ব্রেকে পা রাখায় তা কোনো কাজে আসেনি। তার জেরেই প্রথমে বাঁদিকের ডিভাইডার, পরে এই স্তম্ভে ধাক্কা মেরেছিল গাড়িটি। আর সেই আঘাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বিক্রমের পাশের সিটে বসা সনিকা। কিন্তু কেন বেপরোয়া গতিতে ছুটছিল গাড়ি? বিক্রম বলছেন তিনি মত্ত ছিলেন না। তাহলে সত্যিটা কি? উত্তর খুঁজছে পুলিশ। গাড়ির এয়ার ব্যাগ কেন খুলল না তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি, বিক্রমের গাড়ির মুখোমুখি ধাক্কা না লাগায় সেন্সর কাজ করেনি, সেই কারণেই এয়ার ব্যাগ খোলেনি বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে গাড়ি সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে টালিগঞ্জ থানা। বিদনু চট্টোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সমীর গাঙ্গুলিকে দিয়ে শুরু করবো। সমীরদা, দুটো তো পয়েন্ট, একটা হচ্ছে বিক্রম চট্টোপাধ্যায় মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন কিনা, এবং তার গাড়ি বিপজ্জনক গতিবেগ অর্থাৎ নির্ধারিত গতিবেগ অতিক্রম করেছিল কিনা। এই দুটো নিয়ে বিক্রমের ভার্সন কী ছিল? আমি শুরুতেই তার প্রেস কনফারেন্স দেখালাম যে ইনটক্সিকেটেড ছিলেন না বলছেন। পুলিশকে বলেছেন গাড়ির গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার ছিল। প্রেস কনফারেন্সে বললেন যে জোরে গাড়ি চালানো যে কথাটা হচ্ছে সর্বৈব মিথ্যে। 28শে এপ্রিল দুর্ঘটনার পর মদ খাওয়া নিয়ে 180 ডিগ্রি ঘুরে 10ই মে তিনি বললেন যে মদ তিনি খেয়েছিলেন কিন্তু মাতাল হননি। টয়োটার ইঞ্জিনিয়াররা চেন্নাই থেকে উড়ে এলেন, তারা পরিষ্কার সিডিআর ক্র্যাশ ডেটা রিট্রিভার বলছে 105। অর্থাৎ মানে শুরুর যেটা স্তম্ভ ছিল, যে তথ্যগুলোকে আমরা সত্যি বলে ধরে নিয়েছিলাম, দুটো তথ্যই সর্বৈব মিথ্যে। হ্যাঁ, এবার প্রথম কথা হচ্ছে, দেখো আমরা যেটা বলছিলাম যে তদন্তকারীদের অনুমান, অনুমানের কোনো ভিত্তি নেই আইনে। আইন, ধরো তুমি একটা অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখেছো, তুমি একজন বিচারক, কিন্তু তুমি যখন বিচারকের টেবিলে বসবে তখন কিন্তু তোমাকে নিরপেক্ষভাবে সাক্ষীরা কি বলবে তার উপর নির্ভর করবে। এখানে সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে, আমি জানি না এরা এমসি
যখন ওকে রুবিতে নিয়ে গেল, সে কাছাকাছি হসপিটালে নিয়ে গেল না, এগুলোর কন্ডাক্টের মধ্যে যাবে, কেন নিল না? সেটা 313 মানে কেসের সমস্ত এভিডেন্স হয়ে যাওয়ার পর আসা মানে যে অভিযুক্ত তাকে বলা হয় যে এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, তোমার কি বক্তব্য বলো। তো এখানে ও যে প্রেস কনফারেন্স করেছে, সেই প্রেস কনফারেন্সের মধ্যে অনেক চ্যানেল ছিল, প্রিন্ট মিডিয়া ছিল। এবার পুলিশকে কিন্তু এদের থেকে রিকুইজিশন দিয়ে, কোর্টের পারমিশন নিয়ে তাদের কাছে পাঠাতে হবে যে তুমি আমাকে এর সিডিগুলো দাও। সেই সিডিটা কিন্তু কোর্টে চালিয়ে দেখাতে হবে যে ওর এই বক্তব্য ছিল। তখন ওকে কন্ট্রাডিক্ট করতে হলে তোমাকে প্রমাণ দিতে হবে, সেই প্রমাণটা কিন্তু খুব জবরদস্ত আছে, তখন একদম মানে বৈজ্ঞানিক, একদম সিডিআর একেবারে বৈজ্ঞানিক। দ্বিতীয় কথা হচ্ছে যে ও যে যখন ওকে নিয়ে গেলে ডাক্তারবাবু আর ভালো বলবেন, সেটা হচ্ছে যে এটা প্রথমেই লেখা হয় পেশেন্ট স্টেটেড, যদি পেশেন্ট জ্ঞানত থাকে। আর যদি পেশেন্ট না থাকে তাহলে যে পার্টি, তার যে খুব অসুস্থ থাকে না, পার্টি স্টেট করবে যে কি হয়েছিল, একটা ছোট্ট একদম সেই জায়গাটা যদি পুলিশ সিজ করে নিয়ে থাকে, ওটা পেয়ে থাকে, সে তার উপর ভিত্তি করেই তো হবে, তাহলে দ্যাট উইল বি অ্যানাদার প্লাস এভিডেন্স। সম্বন্ধে আমি একবার ডক্টর নির্মাল্য রায়চৌধুরীর কাছে যাব। আপনাকে যেটা জানতে চাইবো, আজকের যে চিকিৎসকরা বিক্রম এবং সনিকাকে প্রথম দেখেছিলেন, পুলিশ তাদের জেরা করে, গোটা দেশের ইনফ্যাক্ট গোটা পৃথিবীর নর্মসটা কি? আপনি নিজে একজন চিকিৎসক, যে একটা দুর্ঘটনার ভিকটিম তিনি পৌঁছলেন, অবভিয়াসলি যিনি ক্রিটিক্যাল চিকিৎসকরা তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন, চালকের ক্ষেত্রে নিয়মটা কি করতে হয়? আমি প্রথমেই একটা কথা বলে নিই, এই কেসটা গত বেশ কয়েকদিন ধরে মিডিয়াতে আলোড়িত। আপনি এখানে বিক্রম চট্টোপাধ্যায়, উনি একজন সেলিব্রিটি এবং সেই জন্য সবাই অ্যাটেনশন দিচ্ছেন। এটা তো হতে পারতো যে অ্যাক্সিডেন্টে উনি মারা গেলেন, ড্রাইভার মারা গেলেন এবং মেয়েটি বেঁচে গেল। সো এটা ইস্যুটা এই নয় যে কে গাড়ি চালাচ্ছিল কি, ইস্যুটা হচ্ছে আমাদের দেশে প্রপার নর্মস আছে কিনা। যদি কোনো অ্যাক্সিডেন্টে, যে কোনো রকম অ্যাক্সিডেন্টে একটা পেশেন্ট যদি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় বা পুলিশ যদি সাইটে আসে, সেখানে ব্লাড অ্যালকোহল লেভেল চেক করা এটা ম্যান্ডেটরি। এবং 2012 সালের 1 মার্চ ক্যাবিনেটে এই ল ইন্ডিয়াতেও পাস হয়, যেখানে 0.3 মাইক্রোলিটার পার 100 ml এইটা যদি ব্লাড অ্যালকোহল লেভেল হয় তাহলে কিন্তু সে ড্রাঙ্ক ড্রাইভিং এর আওতায় পড়ে। বিদেশেও আছে, আমি আমেরিকাতে বলবো 0.4 অধিকাংশ জায়গায়, 0.8 অধিকাংশ জায়গায় ব্রেথালাইজারে, এক্সেপ্ট উইসকনসিন যেখানে 0.4। অ্যালকোহল লেভেল শুধু নয়, আপনি এটাও মাথায় রাখবেন যে কালকে একজন কোকেন খেয়ে গাড়ি চালাতে পারে, কেউ হিরোইন নিয়ে গাড়ি চালাতে পারে। সেই জন্য ইউরিন ড্রাগ স্ক্রিন এবং অ্যালকোহল এই দুটো অতি অবশ্যই ডেটা প্রিজার্ভ করতে হবে এবং সেটা ম্যান্ডেটরি হওয়া দরকার যে কোনো হাসপাতাল, যে কোনো নার্সিং হোম। একবার আমি ইন্টারাপ্ট করছি, ফরেনসিক বিশেষজ্ঞ আমাদের এই স্টুডিওতেই বলে গেছেন যে 7 দিন পরে যেটা পাঠানো হয় ব্লাড স্যাম্পল, তার কোনো মূল্য নেই, তার কারণ অ্যালকোহল ইভাপোরেট করে যায়। সুমন, আমি একটু ইন্টারফেয়ার করছি, তোমাকে বোধহয় বলেছিলাম ব্লাডের ব্যাপারে 24 ঘন্টা, আর যদি ইউরিন নেয় তাহলে একটু বেশি 36 ঘন্টা, এটা একদম হাইয়েস্ট মার্কিং। হ্যাঁ, একদম সত্যি কথা। এবং আপনি যদি ব্লাডও কালেক্ট করেন, সেখানে একটু ভেরিয়েশন হতে পারে ডিপেন্ডিং অন পার্সন টু পার্সন ভেরিয়েশন। আপনি এখন উইস্কি খেলেন, আমি এখন উইস্কি খেলাম, তার মানে এই না যে 6 ঘন্টা বাদে আমাদের দুজনের ব্লাড অ্যালকোহল লেভেল এক হবে। সেটা অ্যামাউন্টের উপর শুধু না, লিভারের মেটাবলিজম রেটের পার্থক্য হয়, স্লো অ্যাসিটাইলেটার, ফাস্ট অ্যাসিটাইলেটার, এর দুটো ভেরিয়েশন হয়। সেই জন্য সেটা অনেক বেশি সায়েন্টিফিক বা ডাক্তারি বিষয়, যেটা ল থাকা উচিত। যদি একটা কাউকে, তার যদি নিজেরও অ্যাক্সিডেন্ট হয়, সে যদি নিজেও যায় হসপিটালে, নিজে থেকেই গেছে, তাহলেও ইট শুড বি ম্যান্ডেটেড যে সে ইউরিন ড্রাগ স্ক্রিন এবং ব্লাড অ্যালকোহল লেভেল তার করতে হবে। যদি সে রিফিউজ করে, দ্যাট শুড বি ডকুমেন্টেড। আপনি কাউকে ফোর্স করতে পারেন। হ্যাঁ, পেশেন্ট রিফিউজড। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে 3 সপ্তাহ আগে, শুরুতেই আপনাদের যেটা বলছিলাম, শহরের একটি শপিং মলের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। এই বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, বিক্রমবাবু অবশ্যই ব্যবস্থা করানোর চেষ্টা করেন এবং যে মহিলা, যে মেয়েটি আহত হন, তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কি ঘটনাটা ঘটেছিল ঠিক 3 সপ্তাহ আগে, দেখুন। 29 এপ্রিল ভোর রাতে যে দুর্ঘটনায় সনিকা সিংহ চৌহানের মৃত্যু হয়, সেই রাতে গাড়ির স্টিয়ারিং ছিল বিক্রম চট্টোপাধ্যায়ের হাতে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা আপাতত খতিয়ে দেখছে পুলিশ। বিক্রমের বন্ধুদের অনেকেই দাবি করছেন বিক্রম সেফ ড্রাইভে বিশ্বাস করেন, কিন্তু পরিসংখ্যান বলছে স্টিয়ারিং হাতে এটাই বিক্রমের প্রথম দুর্ঘটনা নয়।
অভিনেতার বিরুদ্ধে শুধু রাসবিহারী এভিনিউতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ নয়, আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি কসবা এলাকার একটি অভিজাত শপিং মল। সেই শপিং মলের যে পার্কিং লট, এই পার্কিং লটে কিন্তু 17ই এপ্রিল অভিনেতার বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ ওঠে এবং তাতে আহত হয় এক মহিলা। বিক্রমের বন্ধুদের দাবি কসবার একটি অভিজাত শপিং মলে তারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8 দেখতে গিয়েছিলেন। Phase 2. Phase 2? What's phase 2? Pounds away. Holy শপিং মলের বেসমেন্টে গাড়ি পার্ক করতে যান বিক্রম। অভিযোগ, পার্কিং লটে যে মহিলা অ্যাটেন্ডেন্টের দায়িত্বে ছিলেন গাড়ি নিয়ে তাকেই ধাক্কা মারেন বিক্রম। সঙ্গে সঙ্গে শপিং মলের অন্যান্য কর্মীরা ছুটে আসেন। পরিস্থিতি সুবিধের নয় বুঝে বিক্রম জানান ওই মহিলার চিকিৎসার দায়িত্ব তিনি নেবেন। বিক্রম গাড়ি করে ওই মহিলাকে পাশের ক্লিনিকে নিয়ে যান, সেখানে তার পায়ের এক্স-রে হয়। ওই মহিলার যিনি চিকিৎসা করেছিলেন তার সঙ্গে কথা বলেছি আমরা। ঘুরিয়ে হেঁটেছিল, তো এক্স রে করিয়েছিলাম, তাতে ফ্র্যাকচার কিছু নেই, সফট টিস্যু ইঞ্জুরি, অ্যাঙ্কেলের ঠিক ওপরে একটা স্প্রের মতো হয়েছিল। এক্স রে প্লেটটা নিয়ে যখন শি কেম ব্যাক উইথ দ্যাট সুপারভাইজার, তখন হচ্ছে বিক্রম চ্যাটার্জিও এসেছিল। উনি এসে জানতে চাইলেন যে কতটা সিভিয়ার, কতটা সিরিয়াস ইঞ্জুরি, রিকভারি হতে কতটা লাগবে ইত্যাদি, এগুলো জানার জন্য। কিভাবে সেই দুর্ঘটনা ঘটেছিল তাও আমাদের জানিয়েছেন ওই চিকিৎসক। গাড়ির ব্যাপারে যেটা শুনলাম সেটা হচ্ছে ওই সুপারভাইজার যে পার্কিংয়ের ওখানে বোধহয় হাত দেখানোর সময় এসে ওর শিনবোনের কাছে গাড়ির যে বাম্পারটা সেটা ধাক্কা দিয়েছে। অ্যাপারেন্টলি ওই বিক্রম চ্যাটার্জির গাড়ি। এই দুর্ঘটনা নিয়েই সেই রাতে বিক্রমের বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় টুইট করেছিলেন। লিখেছিলেন, এইমাত্র ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখলাম, তবে ছবি দেখার আগেই বিক্রম ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এরপরই পাল্টা একটি টুইট করেছিলেন সনিকা। তিনি লিখেছিলেন, এটা মোটেই মজার বিষয় নয়, নিজেদের খেয়াল রাখো। অর্থাৎ সেফ ড্রাইভের কথা বলেছিলেন সনিকা। তখনও তিনি জানতেন না 29 তারিখ বিক্রমের গাড়িতেই তার জন্য কি অপেক্ষা করছে। কলকাতা পুলিশ সূত্র দাবি, স্টিয়ারিং হাতে এর আগেও একাধিকবার ট্রাফিক বিধি ভেঙেছেন বিক্রম। 2016 সালের 28শে ডিসেম্বর বিক্রমের নামে এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়। তারপরেই 15ই ফেব্রুয়ারি সিগন্যাল ভাঙায় বিক্রমের 100 টাকা জরিমানা হয়। 23শে ফেব্রুয়ারি এবং 5ই এপ্রিল ফের একই কারণে আবার 100 টাকা জরিমানা করা হয় তাকে। এর আগেও গত বছরের 9ই নভেম্বর এই গাড়িতে স্টপলাইন ভায়োলেশন করায় 100 টাকা জরিমানা হয়। 20শে অক্টোবর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য 300 টাকা জরিমানা হয়। 26শে সেপ্টেম্বর সিট বেল্ট না পরার জন্য 100 টাকা জরিমানা হয়। আর 29শে এপ্রিল রাতে গাড়ি দুর্ঘটনায় গেল একটি প্রাণ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে মুম্বাই থেকে এই আলোচনায় যোগ দিয়েছেন রেচেল হোয়াইট। রেচেল, আপনার কাছে আসতে চাইবো, এই গোটা ঘটনাটা আপনি দেখুন, যে তথ্য প্রমাণগুলো সামনে আসছিল সেগুলো রাতারাতি দুর্ঘটনা ঘটার এবং সনিকা চলে যাওয়ার 10 থেকে 13 দিনের মধ্যে পাল্টে যেতে থাকলো। মানে আমি বলছি যে এরম সম্ভাবনা ছিল যে গোটা বিষয়টা আপনারা বন্ধুরা যদি সরব না হতেন, কলকাতায় মোমবাতি মিছিল না করতেন, জাস্টিস খোঁজার না চেষ্টা করতেন, তাহলে হয়তো পুরোটা চাপা পড়ে যেত। যে পরিবারটা আপনারা বন্ধু হারিয়েছেন, যাদের মেয়ে হারিয়েছে, সব কিছু স্বাভাবিকভাবে হতো, স্বাভাবিকভাবে শুটিং হতো, জনপ্রিয়তা হয়তো আরও বাড়তো, কিন্তু কোথাও একটা মেয়ে হারিয়ে যেত। 27 বছরের উজ্জ্বল এক তরুণীকে আমরা একেবারে হারিয়ে যেত ঘটনা থেকে। কোথাও কি মনে হচ্ছে যে শুরুতে একটা প্রসেসটা কোথাও একটু ডিলেড হয়েছে? ওয়েল, শুরু থেকে অনেকটা বেশি ডিলে হয়েছে। এটা যেভাবে ফ্রম দ্য বিগিনিং পুলিশকে যে অ্যাকশনটা নেওয়ার দরকার ছিল, ইটস আ পিটি কি সেটা নেওয়া হয়নি। বিকজ এখন যেমন ব্লাড স্যাম্পলে অনেকজন বলছে কি ওই অ্যালকোহল টেস্টটা ঠিকভাবে হয়তো না বেরোতে পারে। অ্যান্ড আমি অফকোর্স ওই টুইটটাও দেখেছিলাম যেটা বিক্রমকে নিয়ে অনিন্দ লিখেছিল আর সনিকা যেটা রিপ্লাই করলো। অ্যান্ড আই জাস্ট ফেল্ট দ্যাট মেবি হি ইজ আ হ্যাবিচুয়াল অফেন্ডার, অ্যান্ড এটা যেটা হয়েছে দিস ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। এটা মানে আজ নে তো কাল বিক্রমস লাইফ কুড হ্যাভ অলসো গন বিকজ অফ দিস। অ্যান্ড আজকাল যেমন অনেকগুলো রাস্তাতে দেয়ার ইজ আ স্পিড লিমিট, ডিউরিং দ্য ডে একটা 60 স্পিড লিমিট আছে, ক্যামেরাস আছে যেটা ইনস্ট্যান্টলি স্পিড আপনার বলে দেবে কত স্পিডে ছিল। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এত টেকনোলজি থাকার পরেও হাউ কাম এই ইনসিডেন্টের ঠিক পরে সবকিছু ডিড নট কাম আউট। অ্যাজ অফ নাও এটা এমন মনে হচ্ছে লাইক
কি পুলিশ শুধু বিক্রমের স্টেটমেন্টের উপরে রিলাই করছে, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্টস আছে, ইউ নো থিংস দ্যাট ক্যান অ্যাকচুয়ালি প্রুভ যেটা হয়েছে। আই থিঙ্ক দে শুড রিয়েলি গেট ইন টু দ্যাট অ্যান্ড লিভ বিক্রম অ্যাসাইড। আমি সুনন্দাদির কাছে আসব। সুনন্দা মুখোপাধ্যায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। আজকে আপনারা একদম সুমোটো মামলা শুরু করেছেন এবং কলকাতা পুলিশ কমিশনের কাছে সুনন্দাদি গোটা বিষয়টা জানতে চেয়েছেন। এটা তো সব মামলার ক্ষেত্রে আপনারা করেন না, এইটাকে আপনারা গুরুত্বপূর্ণ মনে করছেন? অনেকগুলো ক্ষেত্রেই আমরা করি, মেয়েদের একটা ব্যতিক্রমী কিছু হলে। সেটাই বলছি যে ব্যতিক্রমী এটা কেন মনে করছেন এই ঘটনা? মনে করছে কারণ এরকম একটি মেয়ের, এটা তো আমাদের বিচলিত করে, এরকম একটা মৃত্যু, এরকম অ্যাক্সিডেন্ট, এবং যে আলোচনায় উঠে এলো যে ও একটা রেগুলার অফেন্ডার, বারবার অ্যাক্সিডেন্ট করেছে, এবং তার তো নিজেরই সতর্ক থাকা উচিত ছিল যে নিজে স্বীকারও করেছে সে ড্রিঙ্কস নিয়ে গাড়িটা চালানো। এটা তো সারা পৃথিবীব্যাপী বোধহয় এটা অফেন্স, যেহেতু অ্যালকোহলের লিমিট কত আছে আমি এগুলো ঠিক ভালো করে জানি না, কিন্তু তা সত্ত্বেও মনে করি যে অ্যালকোহল যারা একেবারে নিয়ে কোনো অসুবিধা হয় না তাদের, আমি তো কোনো, তাদের সঙ্গে তো এইসব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। যেগুলো দুর্ঘটনা ঘটে যায় সেগুলো নিয়ে প্রশ্ন ওঠে, এবং ঠিক স্টেটমেন্টগুলো না দেওয়া, এটাকেও কোনো কারণে এটাও একজন অপরাধজনক ঘটনা, যে যখন প্রেস কনফারেন্সে এক কথা বলা, পুলিশের ইন্টারোগেশনে আরেক কথা বলা বাধ্য হয়ে, সেটা কিন্তু সঠিক বলে কখনোই মনে করা হয় না। যখন স্বীকার করেছে যে আমার স্পিড কতটা ছিল, পরে প্রমাণ হলো যে স্পিডটা তার চেয়ে অনেক অনেক বেশি ছিল, এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন সেভ লাইফ সেভ ড্রাইভ, এই কথা বলা, মোড়ে মোড়ে সেটাকে রাখা, মানুষকে বাধ্য করা, কতগুলো আইন জারি করে বাধ্য করা, কারণ জীবনটা সত্যি অমূল্য, এটা চলে গেলে তো আর ফিরে আসা যায় না। সেই জায়গাটাকে অমান্য যে করে তাকে তো কিছু দাম দেওয়া উচিত বলে মনে করি, এবং সঙ্গে যদি কোনো তার সহযাত্রী বা সহযাত্রিনী যেই থাকুক না কেন, এটা রেসপন্সিবিলিটির প্রশ্ন, সেখানে কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এটা কিন্তু ঠিক সহজে মেনে নেওয়া যায় না, আমার মনে হয় এটা মেনে নেওয়া। এবং ভাবুন রাসবিহারী যে কোনো সময়, মানে রাসবিহারী এভিনিউয়ের মতো রাস্তা দিয়ে 105 গতিতে গাড়ি যাচ্ছে, এটা আমি বলছি আরো বড় যা ক্ষতি হয়েছে অপূরণীয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে ক্যান ইনভাইট করা অ্যাক্সিডেন্টটা আরো বড় কিছু হতে পারতো, ওরও জীবন সংশয় হয়ে যেতে পারতো। ও বেঁচে গেছে ভালো কথা, কিন্তু তার মানে ওর দায়িত্ব যেটা ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে বা অন্যায় হয়েছে, সেটাকে কিন্তু মানুষ মনে হয় না ছেড়ে দেবে, এবং ছেড়ে দেওয়ার ঠিকই না। কারণ কিছুদিন আগে আমরা যে দুর্ঘটনায় আরেকজন বেশ কিছু মহৎ প্রাণকে আমরা দেখেছি টলে যেতে, সেটা তো আমাদেরকে মর্মান্তিক বলে মনে হয়েছে সেই জায়গাটা, এবং তার জন্য তো একজন শাস্তি পাচ্ছে। সে তো বাইরে জানে, ওর মার আবেদনটা আমাকে খুব ছুঁয়ে গেছে, যে ও বলেছে যে গরিব মানুষ, সাধারণ মানুষ, তার জীবনটা, তাকে তো কেউ ছাড়েনি, কিন্তু কেউ অন্যরকম ভাবে একটু ল্যাম্পলাইটে যারা থাকবেন তারা সবসময় ছাড়া পেয়ে যাবেন, এটা আমাদের মেনে নিতে একটু অসুবিধা হয়। ঠিকই। আমি মাধবীলতার কাছে আসবো। মাধবীলতা, কোথাও একটা বিক্রমের মতো মানুষরা, তারা তো তাদের অনেকে অনুসরণ করেন, হয়তো অন্ধভাবে অনুসরণ করেন, কোথাও লার্জার সোসাইটির কাছেও একটা তো মেসেজ যাবে যে আপনি আবেগতাড়িত হয়ে পড়েছেন, নিঃসন্দেহে বন্ধুর জন্য কষ্ট হচ্ছে আপনার। সনিকা আমার বন্ধু ছিল না, ও আমার থেকে অনেকটাই ছোট, আচ্ছা, বাট আমরা একসাথে কাজ করেছি। খারাপ লাগছে ভাবতেও, কারণ শিবাজিন, মানে ও তিলোত্তমা সেকেন্ড রানার আপ হয়েছিল 2010-এ, মানে আমি তখন সেখানে প্রেজেন্ট ছিলাম। তখন থেকে নিয়ে গত 7 বছর নানাভাবে নানা অনুষ্ঠানে ওর সঙ্গে আমার দেখা হয়েছে। অনেকটাই ছোট আমার থেকে, আর প্রমিসিং মেয়ে ছিল, মা বাবার একটা মাত্র মেয়ে, ওর বেঁচে থাকা জরুরি, খুবই জরুরি, প্রয়োজন ছিল, অ্যাটলিস্ট আমাদের জন্য না, সোসাইটির জন্যও না, ওর পেরেন্টসের জন্য ওর বেঁচে থাকা জরুরি ছিল। আর একটা কথা বলবো, ওই ঘটনায় আগামীকাল এই একই ঘটনা বিক্রম বা সনিকার বদলে আমাদের যে কোনো কারোর সাথে ঘটতে পারে। এই ঘটনা থেকে আমাদের ভবিষ্যতে অনেক বেশি সজাগ হতে হবে, যাতে আমাদের এরকম আর অ্যাক্সিডেন্ট আমাদের রাস্তাঘাটে বা আমাদের জীবনযাত্রায় আমরা ফেস না করি। শুধু আমরা কেন, আমাদের যেন কোনো নিউজ পেপার খুলেও এরকম অ্যাক্সিডেন্টের খবর না পড়তে হয়। আর ম্যান যেটা বললেন, একটা গরিবের ছেলে
সে আজ একই অপরাধের জন্য জেল খাটছে। তাহলে আমরা যে দেশে বাস করি, আমরা একটা গণতান্ত্রিক দেশের নাগরিক, আইন তাহলে সবার জন্য সমান, আইন শাস্তি সবার জন্য সমান হওয়া উচিত। বিক্রমের শাস্তি পাওয়া জরুরি। আমি মূল স্টুডিওতে চাঁদনির কাছে যাব, আপনার কাছে জানতে চাইবো, দেখুন প্রশ্নটা দোষারোপের বা কাউকে নির্দিষ্ট করে তার ওপর দোষ চাপিয়ে দেওয়া নয়, প্রশ্নটা জীবনশৈলীর এবং দায়িত্ব জ্ঞানের। কোথাও কি মনে হচ্ছে এই ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, যেটা চলে গেছে সেটা কেউ সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন না, কিন্তু এরপর আমরা সবাই যারা টেলিভিশন সেটের সামনে আছি, যারা স্টুডিওতে আছি, প্রত্যেকে আরও একটু দায়িত্ববান হওয়ার চেষ্টা করব? দেখুন, ব্যাপারটা হচ্ছে রেসপন্সিবিলিটি কামস ফার্স্ট। প্রথমত এটাই বলবো যে বারে বারে যেটা বলা হচ্ছে বিক্রমকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, দো আই ডোন্ট নো বিক্রম অ্যাট অল। আমি সোনিকাকে চিনতাম, বাট ওই মাধবীলতার মতনই খুব একটা কথাবার্তা ছিল না, বাট ইয়েস উই হ্যাভ মেট, আই হ্যাভ সিন হার। সেইখান থেকে আমার মনে হয় দুজনে ইকুয়ালি গিল্টি, দুজনে ইকুয়ালি, ইফ not only Vikram, in fact ও অ্যাকচুয়ালি কালপ্রেট ছিল, বিকজ বোথ অফ দেম ওয়ার ড্রাঙ্ক। যদি একজন নেশায় থাকতো, আরেকজন যদি সুস্থ হয়ে পাশে বসে থাকতো সেটা বোঝা যেত, কিন্তু দুজনেই সেখানে নেশার মধ্যে ছিল, তাই মনে হয় দেখে। এখনও রিপোর্টস আসেনি হয়তো বা যা হোক। একটা প্রশ্ন আমার মাথায় বারে বারে আসে, যেটা হয়তো আমার মতন আরও 10টা বন্ধুদের মাথায়ও একই প্রশ্ন আসছে হয়তো, যে সেই মুহূর্তে প্রথমত বডির পোস্টমর্টম তো দেন এন্ড দেয়ার হওয়া উচিত, পরের দিন হওয়া উচিত, বা যখন গেল তখন হওয়া উচিত। দ্বিতীয়ত অ্যালকোহল টেস্ট হয়নি কেন? অ্যালকোহল টেস্টটা তো হওয়া উচিত ছিল। ফরেনসিক রিপোর্ট এতদিন পরে কেন হচ্ছে? হ্যাঁ, আমরা জেনারেল পাবলিক, আমরা ঠিক প্রসিডিউরসগুলো জানি না, বাট যেটুকুন আমরা টেলিভিশনে দেখে, মুভিতে দেখে, হ্যাঁ। আপনি একদম ঠিক বলেছেন, 3বার 4বার করে ফরেনসিক রিপোর্ট হচ্ছে, তার মানে প্রথম বা দ্বিতীয়বার কি সন্তোষজনক ছিল না? আমার বক্তব্য হলো এখন কেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই প্রশ্ন আছে সবার, আগে কেন হয়নি? কে রেসপন্সিবল? ইদার বিক্রম ইজ রেসপন্সিবল, না সোনিকা ইজ রেসপন্সিবল। হোয়াট ইফ যদি বিক্রম মরে যেত জাস্ট বিকজ হি ইজ অ্যালাইভ? দেখুন, আমি ওকে চিনি না, বাট আমি ওকে দোষ দেব না। আমরা সবাই ইয়াংস্টার্স, কেউ আমাদের থেকে 10 বছরের ছোট, কেউ 5 বছরের ছোট, কেউ আমাদের থেকে বড়। তো এই ধরনের ভুল আমরা করেই থাকি। অ্যান্ড অ্যাবভ অল, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, তাদের কখনো কখনো পার্টিতে বাই কম্পালশন যেতেই হয়, এবং সেইখানে একটু মদ্যপান করা বা একটু ওই ক্রাউডের সাথে সেইভাবে মিক্স আপ হওয়াটা, ইটস আ কম্পালশন, ইটস আ ফাউন্ডেশন। কিন্তু সেইটা নিজের লিমিটের মধ্যে করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হয়তো সোনিকা বিং এ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজিং গার্ল হয়তো সেই জিনিসটা বুঝতে পারেনি, এবং তার সাথে বিক্রম ইজ ইকুয়ালি রেসপন্সিবল। এবং আমি শুনেছি, আমার বন্ধুরা বলেছে যে ওদের কিন্তু বারবার বলা হয়েছিল একটা পার্টির থেকে যখন ওরা অন্য পার্টিতে গেল তারা হাইলি দে ওয়ার ড্রাঙ্ক। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছিলাম যে বন্ধুরা কেউ আটকালেন না? মানে বন্ধুরা আটকে ছিল, বন্ধুরা বলেছিল যে আমরা ড্রপ করে দেবো, এটা আমি শুনেছি আমার অন্য বন্ধুর থেকে, বিকজ আই ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার। তো সেখানে তারা কথা শোনেনি, যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে তারা কথা শোনেনি, অ্যান্ড এই পরিণতি হলো এই আর কি। তো দিস ওয়াজ জাস্ট নট এক্সপেক্টেড। বাট এখন কথাটা হচ্ছে যে বিক্রম জেল খাটবে কিনা, ওর এফআইআর হচ্ছে কিনা, ওকে শাস্তি দেওয়া হবে কিনা, সেইটা কথা না। কথাটা হচ্ছে এই জিনিসগুলো আগে কেন হয়নি? এখন এই কথাগুলো মোমবাতি জ্বালিয়ে আর এখানে গিয়ে আর চার্চে গিয়ে আর পেপারে আর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইটে এইগুলো লিখে কিন্তু কোনো লাভ হবে না। যেটা দরকার ছিল একদম প্রথম দিন, সেটা আমাদের পক্ষ থেকে, আমাদের শাসনের পক্ষ থেকে কিন্তু করা হয়নি। তো আমি তো শাসনকে এই প্রশ্ন, আমাদের সিস্টেমকে এই প্রশ্নটা করব যে আপনারা কি করছিলেন। বেশ, ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, তার সঙ্গে আমাদের নিশ্চয়ই আরও বড় প্রশ্নটা থাকবে যে এই বিষয়টা নিয়ে হইচই হওয়াটা আখেরে আমাদের সমাজের কোনো বন্ধ চোখ, কোনো অবজ্ঞা করা মনোভাব কি পাল্টে দিতে পারবে? আমরা আরেকবার সচেতন হব, আরেকবার আয়নার সামনে দাঁড়াবো এবং নিজেরা ভাববো। ছোট্ট একটা বিরতির পর শ্রীলেখা মিত্র এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমি বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে আরও 4 জন বন্ধু, যেটা আপনাদের খানিকক্ষণ আগেই বলছিলাম, গোপন জবানবন্দি দিলেন আজ ম্যাজিস্ট্রেটের সামনে। দেখুন। 28 তারিখ রাতে সোনিকা চৌহানের ব্যাঙ্গালোর যাওয়ার আগে শেষ পার্টিতে ঠিক কি ঘটেছিল, পার্টিতে কি করেছিলেন বিক্রম, এসব জানতে পুলিশের হাতে এবার নয়া হাতিয়ার।
সেদিন পার্টিতে উপস্থিত বিক্রম সনিকার 4 বন্ধু ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিলেন। বৃহস্পতিবার আলিপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে টালিগঞ্জ থানার তরফে আবেদনে বলা হয় 4 জন অন্যতম সাক্ষী ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন, আদালত অনুমতি দিক। আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপরই বিকেল 4টে নাগাদ গোপন জবানবন্দি দিতে আদালতে যান সনিকা ও বিক্রমের 4 কমন ফ্রেন্ড, যারা সেই রাতে অনেক কিছুরই সাক্ষী। পানশালা ও নামি হোটেলে এরা প্রত্যেকেই হাজির ছিলেন। সপ্তম বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে তারা গোপন জবানবন্দি দেন। এদের মধ্যে 3 জন আগে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন, কেউ সেদিন রাতের পার্টির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিলেন। 28 তারিখে আমার আর সনিকার দেখা হয় পার্ক স্ট্রিটের একটা জায়গায় অ্যারাউন্ড 1:45 নাগাদ। সনিকা আমাকে বলে যে আমরা আরেকটা জায়গায় যাব। ওখানে গিয়ে আমি সব থেকে নেমেই আমি একটা বারে একটা ড্রিঙ্ক অর্ডার করি নিজের জন্যে। আমি বিক্রমকে অফার করি যে বিক্রম তুমি কি খাচ্ছ, একটা আউট অফ কার্টসি। তো যেখানে বিক্রম আমাকে বলেছেন যে ও রামেন কোক খাচ্ছে। কেউ সরাসরি প্রশ্ন তুলেছিলেন বিক্রমের বয়ান নিয়ে। বিক্রম মিথ্যা কথা বলছে যে ও ড্রিঙ্ক করেনি, ও ডেফিনেটলি ড্রিঙ্ক করছিল। অনেকে দেখেছে, আমি তো বলবো আমি দেখেছি, আমার চোখের সামনে বিক্রম ড্রিঙ্ক করছিল। সেই রাতে 2টো পার্টিতে আমি বিক্রম আর সনিকার সাথে ছিলাম। দুটো জায়গায় বোথ দ্য ভেনিউজে বিক্রম ড্রিঙ্ক করছিল। এটা তো অবভিয়াস যে ও কাভার আপ করতে চাইছে, যে একটা ভুল করে যে ইনসিডেন্টটা হয়েছে, যে মিসহ্যাপটা হয়েছে, যে ও ভুলটা করেছে। উই ওয়ার অ্যাকচুয়ালি শকড when I read it in the newspaper, the statement যেখানে ও বলল যে ও ড্রিঙ্ক করেনি। এটা মানে একটা ব্লেটেন্ট লাই, যেটা আমরা নিজের চোখে দেখেছি ওকে ড্রিঙ্ক করতে। একটা না, আমি 2টো ভেনিউতে ওকে নিজের চোখে দেখেছি। আবার সেখানে আরও 100 জন হবে যারা ওকে দেখেছে যে ও ড্রিঙ্ক করছিল। যে 4 জন গোপন জবানবন্দি দিলেন তারা আগেই পুলিশের কাছে নিজেদের বয়ান রেকর্ড করিয়েছিলেন, কিন্তু তা আদালতে গ্রহণযোগ্য নয়। আদালতের কাছে গ্রহণযোগ্য ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি, যা মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হবে। এদিন তদন্তকারীদের একটি দল রুবি হাসপাতালে যায়, যে চিকিৎসকেরা সনিকা ও বিক্রমের চিকিৎসা করেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, জানতে চাওয়া হয় কার কিরকম শারীরিক অবস্থা ছিল, কিভাবে চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছিল। বিক্রমের দেরিতে ভর্তি হওয়া নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে। এদিন তা নিয়েও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় রুবির চিকিৎসকদের। তাঁদের বয়ান রেকর্ড করা হয়। গত 5 তারিখ এই বিষয়ে মুখ খুলেছিলেন বিক্রম। আমার মাথায় স্টিচ করতে হয়েছিল, আর সাইমালটেনিয়াসলি আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আর অবভিয়াসলি ওখানে যারা দাঁড়িয়েছিল সনিকাকে অ্যাটেন্ড করছিল, তারা আমায় জানাচ্ছিল যে সনিকা ইজ ভেরি ক্রিটিক্যাল, আর তারা বলছিল আমার ভর্তি হয়ে যাওয়া উচিত। ওই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমার মাথা কাজ করেনি। আমার বাড়ির লোকজন পৌঁছানোর পরে তারা আমাকে কনভিন্স করতে পেরেছিল যে হ্যাঁ, আমার ভর্তি হওয়াটা দরকার। বিক্রমের এই দাবি কতটা সত্যি, কোথায় কোথায় মিসিং লিঙ্ক, মেলানোর চেষ্টা করছে পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোল দে, এবিপি আনন্দ। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সিডিআর বস্তুটি ঠিক কি করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে বিক্রম চট্টোপাধ্যায় তার গাড়িটা চালাচ্ছিলেন ঘন্টায় 105 কিলোমিটার গতিতে। দেখুন, 29 এপ্রিল শেষ রাতে যে দুর্ঘটনায় সনিকা সিংহ চৌহানের মৃত্যু হয়েছে, তার আগের মুহূর্তেও বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির গতি ছিল ঘন্টায় প্রায় 105 কিলোমিটার। অভিনেতার গাড়ির ডিভাইস পরীক্ষা করে এমনই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, শুধু দুর্ঘটনার আগের মুহূর্ত নয়, গাড়ি যতক্ষণ চলেছে তার প্রতি সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া সম্ভব গাড়ির সিডিআর থেকে। সিডিআর অর্থাৎ ক্র্যাশ ডেটা রিট্রিভার। অটোমোবাইল সেক্টরে এই যন্ত্র ইসিইউ নামে পরিচিত, অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। গাড়ির বনেটের ভেতর ড্যাশবোর্ডের কাছে থাকে এই যন্ত্র। গাড়ি স্টার্ট হওয়ার পর থেকে যাবতীয় তথ্য জমা হয় এখানে, যেমন গাড়ির প্রতি সেকেন্ডের গতি, কত জ্বালানি ব্যবহার হচ্ছে, কতবার অ্যাক্সেলেটরে চাপ দেওয়া হচ্ছে, কতবার ব্রেক করা হচ্ছে, গাড়ির সব সেন্সর কাজ করছে কিনা, এসি কাজ করছে কিনা, গাড়ির ভেতরের তাপমাত্রা কত, গাড়িতে কি পরিমাণ অক্সিজেন রয়েছে ইত্যাদি। গাড়ি কোথা থেকে কোথায় গেছে জিপিএস এর মাধ্যমে সেই তথ্যও জমা হয় এই যন্ত্রে। গাড়ি বিশেষজ্ঞদের মতে বিমানে যেমন ব্ল্যাক বক্স, গাড়িতে তেমন সিডিআর। কোনো কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তার সম্ভাব্য কারণ জানার সবথেকে ভালো উপায় এই ডিভাইস। একটা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট থাকে, ইসিইউ, এয়ারব্যাগ ইসিইউ। সেই ইসিইউটার মধ্যে থেকেই পুরো ডেটাটা তার মধ্যে স্টোর হয়ে যায়। কত স্পিডে ছিল কাস্টমার, ইফ দ্য কাস্টমার ওয়্যারিং আ সিট বেল্ট অর নট, ঠিক আছে, কত স্পিডে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
ঠিক আছে, এই পুরো ডেটাটাই ওর মধ্যে সেন্সার সংক্রান্ত যে কোনো ব্যাপার ইনভলভ, সেন্সার যে কটা সেন্সার ছিল সেন্সারগুলো কীভাবে ফাংশন করেছে সেটা পুরোটাই থাকে। গাড়ির সেন্সরের কার্যকারিতা সংক্রান্ত তথ্য সিডিআরে জমা হয় ঠিকই, তবে সেন্সরের জন্য একটি আলাদা কন্ট্রোল প্যানেলও থাকে, যেমন এয়ারব্যাগের সেন্সর। বিশেষজ্ঞদের দাবি এই সেন্সরগুলি যেখানে থাকে তার 30 ডিগ্রি ব্যাসার্ধের মধ্যে ধাক্কা লাগলেই এয়ারব্যাগ খুলে যায়। এই এয়ারব্যাগ সেন্সর সিটবেল্টকে সেন্স করে এবং এয়ারব্যাগ ব্লাস্ট করে। দের ইজ এ প্রিলোডার, যে প্রিলোডার কী করবে, সিটবেল্টটাকে এত ফাস্ট ইয়ে করবে, মানে ফার্স্টলি কাস্টমারকে এমনভাবে লক করে দেবে সিটের সাথে যাতে সিটবেল্ট, যাতে এয়ারব্যাগটা ব্লাস্ট করলে, ঠিক আছে, মানে কাস্টমারের কে যাতে সেভ করা যেতে পারে। ইট ইজ ডিপেন্ডস অন দ্য ডিফারেন্সিয়েশন, যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো এবং কত ইন্টেন্সিটিটা কী, অ্যাক্সিডেন্টের যে ইন্টেন্সিটি তার উপর ডিপেন্ড করে। বিশেষজ্ঞদের মতে ভারতীয় গাড়িতে সিট বেল্ট না লাগালেও এয়ারব্যাগ খোলে, তবে সিট বেল্ট পরে থাকলে আহত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আরোহী সিট বেল্ট পরেছেন কিনা সেই তথ্য সিডিআর থেকেই পাওয়া সম্ভব, কিন্তু সিডিআরে কতদিনের তথ্য জমা হয়? বিশেষজ্ঞদের দাবি তার নির্দিষ্ট সময়সীমা থাকে, তারপর পুরনো তথ্য মুছে নতুন তথ্য জমা হতে শুরু করে। তবে কেউ চাইলে তার আগে ওয়্যারলেস অ্যাডাপ্টার দিয়ে সেই তথ্য সংগ্রহ করে রেখে দিতে পারে। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমি সরাসরি চলে যাব শ্রীলেখা মিত্রের কাছে। শ্রীলেখা, বিরতির আগেই যেটা কথা হচ্ছিল সেটা হচ্ছে দায়িত্ব জ্ঞান নিয়ে। কোথাও ভুলগুলো সব ক্ষেত্রেই হলো, সব পক্ষে হলো, এবং তারপরে এমন একটা চেহারা নিল, ক্ষতি যেটা হলো সেটা কার্যত অপূরণীয়। কোথাও কি পুরো বিষয়টা নিয়ে শুধু যাদের নিয়ে ঘটনা তাদের নয়, বাকি সবার ভাবার প্রয়োজন আছে বলে মনে হয় শ্রীলেখা? একেবারেই তাই। দেখো, এখন এই মুহূর্তে এটা একটা হাইপ, তোমাদের চ্যানেল, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন নিউজ ইলেকট্রনিক মাধ্যমে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং চ্যানেলসগুলোতে প্রচুর লোকে প্রচুর বক্তব্য। আমি ফ্রম আ ভেরি আনবায়াসড পার্সপেক্টিভ আমি বলবো, যে চলে গেছে সে চলে গেছে। তার জায়গায় হয়তো বিক্রমও, গড ফরবিড, তারও কিছু একটা হতে পারতো, কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের সম্পর্কে আরেকটু সচেতন। নিজের দায়িত্ব কোথাও একটা গিয়ে আমাদের নিজেদেরকে নিতে হবে। সুতরাং প্রত্যেকের আনন্দ করার অধিকার আছে। আমি জাজমেন্টাল হচ্ছি না, কার জীবন যাপন, প্রত্যেকের জীবনযাপন আলাদা, আমি কারোর জীবনটা বাঁচছি না। সুতরাং আই এম ইন নো পজিশন টু ডিকটেট সামবডি এলসেস লাইফ। সে কিভাবে জীবন কাটাবে, সে রাতে মদ খাবে না চা খাবে, সে মেয়েদের সাথে পার্টি করবে কিনা, হু অ্যাম আই আমি সেই নিয়ে কিছু বলার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, মানুষ অ্যালকোহল বা যে কোনো নেশাই এমন একটা নেশা যেটা বোঝা যায় না যে আমি কোথায় গিয়ে থামবো, আমাদের পরিমিতি বোধটা, আমাদের লিমিটেশন বোধটা, এবং কোনটার পরে আমি নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলবো। তো সেরকম একটা জায়গা থেকে জীবনের থেকে তো দামি কিছু হতে পারে না। আনন্দ সবাই এন্টাইটেল, সবাই আনন্দ করার রাইট রয়েছে। আজকে মরাল ইস্যুজ নিয়ে কথা বলার কিছু নেই। আজকে টালিগঞ্জে নিয়ে লোকের কথা হচ্ছে যে নিউ জেনারেশন, আজকের ছেলেমেয়েরা কি উশৃঙ্খল জীবনযাপন করছে? না, তাদের মতো তারা জীবনযাপন করছে। আমি আপনি কেউ বলার নই তাতে, আমার মনে হয় যেটা। কিন্তু নিজের লাইফটা প্রেশাস, আমার লাইফটা প্রেশাস, আমার পাশে যে বসছে তার লাইফটা প্রেশাস, আমার পেছনে যে বসছে তার লাইফটা প্রেশাস। সুতরাং সেই বোধটা আমাদের প্রত্যেকের থাকার দরকার। আজকে সোনিকা চলে গেছে বলে আমরা তাকে পাচ্ছি না, সুতরাং আমার তো মনে হয় সোনিকারও একটা দায়িত্ববোধ ছিল। আজকে শুধু বিক্রমকে নিয়ে কথা বলছি আমরা, বিক্রম তো যতদিন বাঁচবে এই গিল্টটা ওকে আজীবন কুড়ে কুড়ে খাবে, এবং বিক্রমকে দেখেই সবার এই ঘটনাটাই মনে পড়বে। আমি সেই জায়গাটায় সিম্পাথাইজ করছি ওর সাথে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ভালো লাগতো যদি ও ওন আপ করতো যে হ্যাঁ, যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে আমি ড্রিঙ্ক করেছিলাম রাদার। কারণ বিক্রমকে আমি যতটুকু চিনি, অল্প চিনি, আমার মনে হয়েছিল যে ও একটা রেসপন্সিবল, সুস্থ মানসিকতার ছেলে। সুতরাং কেউ জেনে বুঝে এরকম করবে সেটা তো একটা মিস অ্যাপ হয়ে গেছে, কিন্তু একটা জীবন চলে গেছে। বটম লাইন একদম আন্ডারলাইন করে দেওয়ার বিষয়ে যে একটা লাইফ
যাদের গেছে, যার গেছে, সে ছাড়া তার লোকজন ছাড়া আপনার পক্ষে এটা বোঝা সম্ভব নয়। কিন্তু এটা থেকে আমাদের শিক্ষা, আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে যে প্লিজ বি মোর রেসপন্সিবল টুয়ার্ডস ইয়োর লাইফ অ্যান্ড টুয়ার্ডস ইয়োর লাভড ওয়ান্স। সিট বেল্ট পরা, যতই বিরক্তি লাগুক সিট বেল্ট পরতে হবে। যদি কেউ মদ খেয়ে, আর এখন না এই উবার, ওলা এত কিছু হয়ে গেছে, কেউ যদি ড্রিঙ্ক করেও থাকে, ভাই আমি ড্রিঙ্ক করে রয়েছে, আমি গাড়িটা চালাবো না, আমি একটা উবার ডেকে নেবো, আমি একটা ওলা ডেকে নেবো। এবং পাশে যে বসবে বা পেছনে যে বসবে তাকেও ইকুয়ালি কনসিয়াস থাকতে হবে বা কশাস থাকতে হবে। আই সিম্পাথাইজ উইথ সোনিকা, আই সিম্পাথাইজ উইথ বিক্রম। দুজনেই একটা ঘটনার শিকার হয়েছে, একজন আছে একজন নেই। ঠিক সেই ঘটনাটাই বোধহয় শিক্ষা নেওয়ার সব থেকে বড় জায়গা। ধন্যবাদ শ্রীলেখা। আমি সুনন্দাদির কাছে আসবো। সুনন্দাদি, কোথাও একটা দায়িত্ববোধের কথা হচ্ছে, স্টিয়ারিং যার হাতে তার বোধহয় মাত্রা জ্ঞান, মানে দায়িত্ববোধটা বেশি আসে। কোন মাত্রায় ঠিক কতটা বেশি থাকা উচিত আমি জানি না, কিন্তু স্টিয়ারিং মানে একটা যান, সেটা কোন গতিতে চলবে, একটু তো দায়িত্বের প্রশ্ন এসে যায়। হ্যাঁ, আমি তো একটু আগেই আলোচনা করছিলাম, এটা বলছিলাম যার হাতে স্টিয়ারিং থাকবে তাকে মোর রেসপন্সিবল হতে হবে। যদি স্টিয়ারিং না থেকে পাশে বসে, ডেফিনেটলি শ্রীলেখা মিত্র যেটা বলেছে সেটা ঠিকই, যে সবারই রেসপন্সিবল হতে হবে, সামনে থাকুক, পাশে থাকুক, পেছনে থাকুক, সবারই দায়িত্ব আছে। অর্থাৎ আমি কার সঙ্গে যাচ্ছি, কে আমাকে নিয়ে যাচ্ছে, কি অবস্থায় আছে সেটা বোধ বুদ্ধির মধ্যে রাখাটা উচিত। তা নাহলে জীবনটাতে এভাবে বাজিয়ে রাখাটা ঠিক না। কিন্তু যার হাতে স্টিয়ারিং তাকে তো মোর রেসপন্সিবল হতে হবে, তার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, আমি এটাও ঠিক মানতে পারছি। একদম সমিতা, এর পাশাপাশি জেনে বুঝে কেউ দুর্ঘটনা ঘটায় না। আমি অনুষ্ঠান শুরুতেই বললাম যে এই দুর্ঘটনা আমরা গুণাক্ষরেও ভাবি না, কল্পনাও করতে পারি না যে ইচ্ছাকৃত হয়েছে, কিন্তু জেনে বুঝে সত্য গোপন করাটা তো ঠিক নয়। মানে একটার পর একটা, আপনি দেখুন শুরুতেই দুটো বললাম, প্রথমে বলা হলো যে রাস্তার পাশের একটা গলি থেকে দুর্বার গতিতে একটা গাড়ি আসছিল, সেইটাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছে। আরেকটা হলো যেটা কালকে বা পরশুর বয়ানে বলা হচ্ছে যে ট্রাম লাইনে গাড়ি স্কিড করে যাওয়াতে, আজকে তো রিপোর্ট বলছে না, গাড়িটা চলছিল 105 কিলোমিটার গতিতে, সেটা তো একজন চালাচ্ছিলেন। ডেফিনেটলি সুমন দেখো, আমরা অনেক আলোচনা করছি, এর মধ্যে অনেক ইরেলিভেন্ট আলোচনাও চলছে আমাদের। কোর্ট কিন্তু রেলিভেন্সি নিয়ে থাকবে, একদম ক্লিন কাট। আমাদের পোস্টমর্টম রিপোর্টটার খুব দরকার জানার, যে কিভাবে কি ইনজুরি সাস্টেন করেছে, তার থেকে কি অবস্থায় গাড়িটা কি হয়েছিল সেটাও কিন্তু পাওয়া যাবে। আজকের মেকানিক্যাল টেস্টে যেটা পাওয়া গেছে ওখান থেকেও পাওয়া যাবে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, পুলিশকে কিন্তু প্রমাণ করতে হবে যে গাড়িটা বিক্রম চালাচ্ছিল। আমরা সবাই এখানে বলছি, কিন্তু আইনত তোমাকে প্রমাণ করতে হবে যে ইয়েস বিক্রম ওয়াজ ড্রাইভিং। সেক্ষেত্রে সুবিধা হবে পুলিশের নিজেরই স্টেটমেন্ট, বয়ান আছে। তোমাকে সেটাই বলছি, সেই বয়ান আমরা এই আলোচনা হলে হবে না, যেটা তোমাকে প্রথমেই বলছিলাম যে এদেরকে এই সমস্ত সিজ করে নিয়ে সেটা কোর্টে তোমাকে প্রডিউস করতে হবে। এবং ও যে মদ খেয়েছিল সেদিনকে, সেটা ব্রেথ অ্যানালাইজার তো করা হয়নি। তারপরে ধরো এই ব্লাড রিপোর্ট এবং ইউরিন রিপোর্ট যদি মাইনাস আসে, ওর দিকে কিছুটা সুবিধা হবে, সেটা পরের কথা। সুতরাং সেইটাকে কন্ট্রাডিক্ট করতে হলে বা প্রুভ করতে হলে তোমাকে এই ডকুমেন্টস গুলো সায়েন্টিফিক্যালি তোমাকে রাখতে হবে। তখন কিন্তু কোর্ট মানে ভার্বাল এর থেকে অনেক বেশি এটাকে বিশ্বাস করবে। আর ওর যারা 164 আজ করেছেন, তারা কিন্তু কেউ ঘটনাটা দেখেননি, তারা আগের পাঁচটাকে বলতে পারবে যে ওরা ড্রিঙ্ক করেছিল কিনা, কি বিহেভিয়ার ছিল। আর অনেকেই যেমন সোনিকার কথা বলছে, সোনিকার রেসপন্সিবিলিটি কিন্তু এখানে আজকে নেই, ওটা খুব দুঃখের ব্যাপার। ওর রেসপন্সিবিলিটিটা ও কেন খেলো কি না খেলো পরের কথা, বাট শি ওয়াজ নট ড্রাইভিং। Exactly. She was not driving. She cannot be accused in any whatsoever manner. যে ড্রাইভ করছে, কে করছে আমি জানি না, আমরা দেখছি যে একজন করেছে, সেই কিন্তু এখানে রেসপন্সিবিলিটি হবে। এবং পুলিশকে বা প্রসিকিউশনকে কিন্তু এটা প্রমাণ করতে হবে দ্যাট সো অ্যান্ড সো পারসন ওয়াজ ড্রাইভিং, হি কমিটেড সাচ অ্যান্ড সাচ অফেন্স, এবং সেটা ডকুমেন্টারি আর সায়েন্টিফিক্যালি দিয়ে, এবং ভার্বালে হচ্ছে ওর আগের কন্ডাক্টটা। আর একটা জিনিস ওর এগেনস্টে যাবে, যখনই এটা প্রডিউস হবে, দ্যাট হি ইজ ডুইং লাইং, এই যে লাই এই যাবে। আর ওর এগেনস্টে এই যে 20, 10, 16, 9, 11, 16 আর তুমি আরেকটা ডেট দেখালে, এইগুলো কিন্তু ওর কন্ডাক্টের মধ্যে চলে যাবে। একদম। আমি আরো বিস্তারিত যাব, তার আগে দ্রুত এই যে বিভিন্ন বয়ান এবং বিভিন্ন বয়ানে একাধিক অসঙ্গতি কিরকম দেখাবো। কিভাবে দুর্ঘটনা? মত্ত অবস্থায় বেপরোয়া গতি তোলার জের, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? কোনো কিছুই এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে দাবি, বিক্রম চট্টোপাধ্যায় যেভাবে বারবার বিভ্রান্তিমূলক বয়ান দিচ্ছেন, তাতে আরও দ্বন্দ্ব তৈরি হচ্ছে। দুর্ঘটনার পর অভিযুক্ত অভিনেতা দাবি করেছিলেন সেই রাতে তিনি মত্ত ছিলেন না। I was intoxicated while driving, ঠিক নয়।
যদিও পুলিশ সূত্রে দাবি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে মঙ্গলবার বিক্রম দাবি করেন মদ খেলেও তিনি মত্ত হয়ে যাননি, গাড়ি চালানোর মতো অবস্থায় ছিলেন। দুর্ঘটনার রাতে গাড়ির গতি নিয়েও গত 5 তারিখ সাফাই দিয়েছিলেন বিক্রম। গাড়ি 120-তে চলছিল, সো অন অ্যান্ড সো ফোর্থ। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। পুলিশ সূত্রে খবর, বিক্রম জিজ্ঞাসাবাদ পর্বে দাবি করেছেন 100-র ওপরে নয়, তার গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। যদিও পুলিশ সূত্রে খবর, গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিক্রমের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা করে জানিয়েছেন দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে বিক্রমের গাড়ি চলছিল ঘন্টায় প্রায় 105 কিলোমিটার গতিবেগে। দুর্ঘটনার পর সাংবাদিক বৈঠক করে বিক্রম কিন্তু অন্যরকম দাবি করেছিলেন। Would you acknowledge the fact it was speed that made this accident, or because of why this accident happened? No, it was not. It was not speed? It was not. If it was, তাহলে আমি ক্লিয়ারলি সেটাই বলতাম যে আমার দোষ হয়েছিল, আমি প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছিলাম। দ্যাট ওয়াজ নট দ্য কেস। দুর্ঘটনার পরই বিক্রমের বাবা দাবি করেছিলেন তিনি শুনেছেন আচমকা গলি থেকে অন্য একটি গাড়ি বেরিয়ে আসার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল বিক্রমের গাড়ি। যে গাড়িতে ওকে পৌঁছে দিয়ে গেছে সে বলে গেছে, ওর যখন স্টিচ হচ্ছিল সকালবেলা তখন সে ছেলেটি ছিল, সেই বলে গেছে দাদা তারা রোড থেকে গাড়িটা বেরিয়ে রং রুটে ওই রাস্তায় গেছে বলে এই গাড়িটা এদিকে বাঁদিকে টার্ন নিয়েছে। যদিও ছেলের সঙ্গে মেলেনি বাবার বয়ান। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন বিক্রমের কাছে জানতে চাওয়া হয়, আপনার গাড়িতে কি অন্য কোনো গাড়ি ধাক্কা মেরেছিল, কোনো গাড়ি চলে এসেছিল? প্রত্যুত্তরে বিক্রম বলেন, না, অন্য কোনো গাড়ি দেখিনি। পুলিশ সূত্রে দাবি, সনিকার মোবাইল ফোন নিয়েও বিক্রমের বয়ানে ধরা পড়েছে বিভ্রান্তি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার এ নিয়ে প্রশ্ন করা হলে বিক্রম দাবি করেন তাঁর মনে নেই, কিন্তু বুধবারই 180 ডিগ্রি ঘুরে তিনি জানান সনিকার মোবাইল ফোন তাঁর কাছেই ছিল, তারপর কোথায় গেল মনে পড়ছে না। কিন্তু এসবের আগে 5 তারিখ আবার বিক্রম মোবাইল ফোন নিয়ে অন্য কথা বলেছিলেন। আমার ফোন বা সনিকার ফোন, কোনো ফোন আমাদের কাছে ছিল না। অর্থাৎ সনিকার মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত অনেক কিছুই পাল্টেছে। আগে ছিল এক, পরে আরেক হয়েছে। শেষটা কি দাঁড়ায় সেদিকেই সবার নজর। এবিপি আনন্দ। এই বিভিন্ন ধরনের বয়ান এবং একের পর এক নতুন তথ্য সামনে আসা, এর ভিত্তিতে পুলিশ কি ধারা বদলের কথা ভাবছে? দেখুন। একটা দুর্ঘটনা 7ই মার্চ, গায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্যের মৃত্যু, গ্রেফতার গাড়ির চালক অর্ণব রাও। আরেকটা দুর্ঘটনা 29 এপ্রিল, মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যু, আত্মসমর্পণ করে জামিন পেয়ে গেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। অনেকেরই প্রশ্ন, এমনটা কেন হলো? স্টিয়ারিং দুজনেরই হাতে ছিল, দুই ক্ষেত্রেই একজন করে মারা গিয়েছেন। তাহলে কালিকা প্রসাদের গাড়ির চালক জেল খাটছেন আর অভিনেতা বিক্রম দিব্য শুটিং করছেন কি করে? ছেলে বলছে, মা আমি যা করেছি বিক্রমও তো তাই করেছে, তাহলে ও সেলিব্রিটি হয়ে ছাড় পেয়ে গেল আর আমি গরিব বলে আমি ছাড় পেলাম না। আইন কি দুরকম হয়? কলকাতার আইন আলাদা, বর্ধমানের আইন আলাদা। কলকাতায় তাকে দিল বেলেবেল সেকশন আর বর্ধমানে তাকে দিল নন বেলেবেল সেকশন। এই প্রেক্ষাপটের চারিদিকে যখন সমালোচনার ঝড়, তখন বিক্রমের বিরুদ্ধে মামলায় পুলিশের সামনে ভারতীয় দণ্ডবিধির 304-এর 2 নম্বর ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করার সুযোগ রয়েছে বলে মত আইনজীবী মহলের একাংশের। এই ধারায় কি বলা আছে? 304-এর 2 নম্বর ধারার অর্থ হলো, মৃত্যু হতে পারে জেনে আঘাত করলেও তা খুনের উদ্দেশ্যে নয়। এই ধারা জামিন অযোগ্য এবং সর্বোচ্চ শাস্তি 10 বছর। আইনজীবীদের একাংশের বক্তব্য, বিক্রমের মামলার ক্ষেত্রে এই ধারা যুক্ত করার সংস্থান আছে। 304 পার্ট 2 এই ধারাটি হলো অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়। যদি কেউ মদ খেয়ে নিজের ওপরে নিয়ন্ত্রণহীন অবস্থায় গাড়ির ওপরে নিয়ন্ত্রণ করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় বা কোনো ঘটনা ঘটায়, তাহলে কিন্তু এটা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু নয়, তাহলে কিন্তু সরাসরি অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়ে 304 পার্ট 2 ভারতীয় দণ্ডবিধিতে এই ধারাটি লাগু হতে পারে। একটি কার্য যে কোনো ব্যক্তি করছেন, তার নলেজে আছে যে সেই কার্য বা সেই অ্যাক্টের দ্বারা একটা ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু তার ইন্টেনশন মৃত্যুটা নয়, তো সেক্ষেত্রে একজনের 10 বছর সাজা হতে পারে এবং ফাইন হতে পারে। কিন্তু এই ধারা কেন যুক্ত করতে পারে পুলিশ? কালিকা প্রসাদের মৃত্যুর ক্ষেত্রে চালকের বিরুদ্ধে 304 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এটি অনিচ্ছাকৃত খুনের ধারা, জামিন অযোগ্য অপরাধ, সর্বোচ্চ শাস্তি হতে পারে 10 বছরের জেল। অথচ সনিকার মৃত্যুর ক্ষেত্রে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে 304-এর এ ধারায় মামলা করেছে পুলিশ, অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যু। এটি জামিনযোগ্য ধারা, অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড। এই পরিস্থিতিতে চাপ যখন বাড়ছে, তখন অভিনেতা বিক্রমের বিরুদ্ধে মামলা জোরালো করতে 304-এর 2 নম্বর ধারা যুক্ত করার জন্য পুলিশ আদালতে আবেদন করতে পারে বলে সূত্রের খবর। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।
সুনন্দাদি, কোথাও কিন্তু দুটো ঘটনা পাশাপাশি দেখলে একটু খারাপই লাগে, মনে হয় যে ওর মার আবেদনটা সত্যি আমাদের সবাইকে টাচ করে গেছে। দুটোই একই রকম দুর্ঘটনা। সনিকার যে মা, তারাও কিন্তু তাদের একমাত্র কন্যা তাকে হারিয়েছে। এটা যেমন আমাদের কাছে খুব প্যাথোস লাগে, ঠিক একই রকম এই যে ড্রাইভার ছেলেটি, যার মা খুব আর্ত একটা আবেদন জানিয়েছে যে ও কি গরিব বা সাধারণ ড্রাইভার ছিল তাই, আর ওর নিজের হয়তো গাড়ি এবং নিজের হাতে স্টিয়ারিং, তার জন্য। কিন্তু স্টিয়ারিংটা তো মূল ফ্যাক্টর। এবং কালিকা প্রসাদের চালকের বিরুদ্ধে মদ খাওয়ার কোনো অভিযোগ ওঠেনি, অ্যাডিশনাল এর ক্ষেত্রে তাই, এবং মিথ্যে কথা বলার অভিযোগ ওঠেনি। এবং সে বলেছে যে পরপর 2 রাত্রি সে টানা গাড়ি চালিয়েছে, তারপরে তার পক্ষে হয়তো সে ফেল করে গেছে। আর এর ক্ষেত্রে তো সেটা নয়, একটা বিভিন্ন পার্টি থেকে ঘুরে এসে এই ঘটনাটা মানে আমি বলবো ঘটিয়েছে এটা বলবো না, অ্যাক্সিডেন্টালি হয়েছে। কিন্তু তাকে সচেতন অ্যালার্ট থাকার কথা, যার নিজের হাতে স্টিয়ারিং থাকবে তাকে সবসময় অ্যালার্ট থাকার কথা। এবং কিছুদিন আগেই তার জন্য যে দামটা দিতে হলো সে তো কাউকে না কাউকে দিতে হলো। ও 2 রাত্রি না ঘুমানোর জন্য যে আমরা একজন আমাদের পরম প্রিয় শিল্পীকে হারালাম, আর এখানেও একটি মেয়ে যার জীবন একটা লম্বা জীবন সামনে পড়েছিল, সেই জীবনটা মানে তার বাবা মাকে তো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। কারণ মৃত্যু এমন একটা জিনিস যেটা আর কখনো আমরা কোনোভাবে রিফিল্ড হতে পারে না, ফিরে আসতে পারে না। এবং ধরুন এখন মানে কলকাতার অধিকাংশ রাস্তায় সমস্ত ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ভিজিলেন্স হয়ে গেছে। ট্রাফিক ভায়োলেশনে বিক্রমের গাড়ির ক্ষেত্রে আমি দেখছিলাম 15 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 5 এপ্রিল রেগুলার অফেন্ডার হিসেবে 2016 28 ডিসেম্বর এই ওভার স্পিডিং এরই অভিযোগ। আমরা একটু যদি সচেতন হতাম, এটা এভিডেন্স আসবে কিন্তু জানো তো, পজিটিভ ওয়ে, ওর এগেইনস্টে যাবে এই জায়গাগুলো। আমি একবার সরাসরি মুম্বাইতে চলে যাব রাচেলের কাছে। রাচেল, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে আপনারা এই মুহূর্তে বন্ধুরা এবং অবশ্যই সনিকার পরিবারের লোকজন তারা কি ভাবছেন, কি চাইছেন আজকে দাঁড়িয়ে? See, we want justice for Sonika firstly, and jara eshob kotha bolche that you know, because Sonika was also drunk so she is equally responsible. I think that's absolutely ridiculous. You can be drinking and sit in an aeroplane, you can sit in a train, you can sit in a bus. It is the responsibility of the person behind the wheel, not of the other person. Sonika has faced the consequences of just trusting somebody who's a friend. So, you know, it makes no sense to blame her. She's already faced it. And this is not only about drinking. This is about somebody who anyway believes in driving rash. He drives recklessly. Apnara nije at least 5 examples you have shown, you know, with proper facts. কি কবে কোথায় ধরা পড়েছে, মুভি দেখতে গিয়ে আরেকবার গাড়ির অলমোস্ট একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো। সো alcohol has just made it worse. Alcohol is not the main reason. Of course, alcohol has made it worse. Okay. Sonika is nowhere to be blamed. She's lost her life. Her parents have lost their child. Got your point. And Vikram is only lying and misleading everybody after this. আপনি এখন যে মারা গেছে তাকে নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সে নিজের জীবন দিয়ে তার হয়তো ভুলের মূল্য চুকিয়েছে, কিন্তু যে বেঁচে আছে, হ্যাঁ, আজ সনিকার জায়গায় বিক্রমও থাকতে পারত, কিন্তু বারবার মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছে, ভুল বয়ান দিচ্ছে। ও যদি সেদিনকে সনিকার পুরো পরিবার এবং বন্ধু বান্ধবদের পাশে থাকতো, আজকে হয়তো এই পরিস্থিতি মানে পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এক একদিন এক এক রকম বয়ান দিচ্ছে। তা একজন মানুষ যাকে আমরা স্টার বলছি, যাকে আমরা তার একটা হিরোইক অ্যাপিয়ারেন্স, যাকে অনেক মানুষ ফলো করছে, তার অনেক ফলোয়ার আছে, এবার তার কি প্রতিচ্ছবি পাচ্ছে যে একটা মানুষ মিথ্যেবাদী অথচ সে হিরো। একটা হিরো মিথ্যেবাদী হতে পারে। আমাকে অলওয়েজ, আমি যদি ভুল করি, ভুল করলেও সেটা স্বীকার করার ক্ষমতা আমার থাকা প্রয়োজন। ঠিক এই বিষয়ে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি একেবারে আড়াআড়িভাবে বিভাজিত হয়ে গেছে। কতটা পরস্পর বিরোধী চিন্তা ভাবনা করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি দেখাবো। একজন মডেলিং এর জগতে পরিচিত মুখ, অপরজন টেলিভিশন তারকা। এই দুই চরিত্রকে নিয়েই এখন কার্যত দ্বিধাবিভক্ত টালিগঞ্জ। একদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তৈরি হয়েছে জাস্টিস ফর সনিকা গ্রুপ, পাল্টা তৈরি হয়েছে ভয়েস ফর বিক্রম গ্রুপ। দুই গ্রুপ থেকেই অনলাইন পিটিশন জমা দেওয়া হচ্ছে।
সনিকার বন্ধুরা মুখ্যমন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার এবং জাতীয় মহিলা কমিশনে পিটিশনে জমা দিয়েছেন। বিক্রমপন্থীরা জমা দিয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনে। সনিকার বন্ধুদের জোরালো দাবি সত্যি সামনে আসুক, আইন কারো জন্য আলাদা হতে পারে না। সত্যিগুলো বেরিয়ে আসা উচিত। সেদিন রাতে কি হয়েছিল সেটা ডেফিনেটলি সনিকার বাবা মা ডিজার্ভ করে সেটা জানতে, দ্যাটস অল। আমাদের খুঁটিয়ে দেখা উচিত এক্স্যাক্টলি কী হয়েছিল। খটকাটা লাগলো যে ওয়াই লাই অ্যান্ড গিভ রং ফ্যাক্টস টু দ্য পিপল, ওয়াই কল ফর আ প্রেস কনফারেন্স অ্যান্ড জোর গলায় তুমি বলছো যে আই ওয়াজ নট ড্রাঙ্ক অ্যান্ড নর ওয়াজ আই স্পিডিং। We are not dumb. People are not dumb. There are random people commenting on Facebook pictures and saying things like এটা একটা সাজানো গল্প। একটা দায়িত্ব তো কারো নিতে হবে না, সেই দায়িত্ব থেকে বিক্রম কিন্তু আজকের দিনে পালিয়ে যাচ্ছে। সে যদি নিজের দোষটা আগেই স্বীকার করে নিত না, এই যে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় চলছে সেটা কিন্তু আজকে অনেকটা অ্যাভয়েড করা যেত। হাত গুটিয়ে বসে নেই বিক্রমের বন্ধুরাও, তারা সওয়াল করছেন নিজেদের বন্ধুর হয়ে। I won't blame anyone. I won't blame Vikram. Let's wait for the justice. কেউ তো ইচ্ছে করে কাউকে মেরে ফেলে না। আমরা যেরকম সনিকাকে হারালাম, তার পরিবার, সাহেব, সকলের জন্য অন্তর থেকে মানে কামনা করছি তারা তাড়াতাড়ি এই অবস্থা থেকে সেরে উঠুন। কিন্তু বিক্রমের কথাও ভাবতে হবে, ওরও তো বন্ধু বিয়োগ হলো, ওরও তো বন্ধু চলে গেল ওকে ছেড়ে। অনেকটাই চান্স রয়েছে যে সে ইনটক্সিকেটেড ছিলও না, কিন্তু আমাদের এটাও দরকার যে এই যে অপশনটা সেটাকে এক্সপ্লোর করা। কিন্তু কোনোভাবেই কিন্তু এটা মনে দাঁড়ায় না যে বিক্রম মিথ্যে কথা বলেছে। পাল্টা সনিকার বন্ধুদের অঙ্গীকার সুবিচারের জন্য তারা লড়ে যাবেন। অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে কি হয়েছে? What are the things which is happening afterwards? How is the investigation happening? Is there a free trial happening? Are we living in a free country? এই পুরো প্রশ্নগুলো মাথার মধ্যে এসছে বলে probably we are shouting here. কে কার বন্ধু, কে কার ইন্ডাস্ট্রির বাইরে probably. যাই হয়ে থাকুক সত্যি সামনে আসুক, যার দোষ থাকবে সে শাস্তি পাবে। যারা সরাসরি কোনো পক্ষ নিতে নারাজ তারা বলছেন কোথাও যেন ভেদাভেদ না হয়। আমার মনে হয় জাস্টিস, সনিকার জন্য জাস্টিস হওয়া উচিত। আমি একজন মেয়ে হিসেবে তো আমি এটা চাইবই, অবশ্যই চাইব। বিক্রম থানায় যাচ্ছেন, আবার শুটিংও করছেন, আর এসবের মধ্যেই টালিগঞ্জের বাতাসে চলছে ফিসফাস। এবিপি আনন্দ। ডক্টর রায়চৌধুরী, আমি শুধু দায়িত্বজ্ঞানহীনতার বা দায়িত্ববোধের প্রশ্ন তুলব না, পাশাপাশি আরেকটা কথাও শোনা যাচ্ছে প্রায় সোনার পাথরবাটির মতো, যে আমি মদ খেয়েছিলাম কিন্তু মত্ত হইনি, আমি মাতাল ছিলাম না। এর ডাক্তারি শাস্ত্রের কোনো ব্যাখ্যা আছে? এরকম হয়? এটা সারা পৃথিবীতেই শোনা যায়। অ্যালকোহল অ্যাজ আ মলিকিউল ব্রেইনে যে জায়গায় কাজ করে তাতে শুধু ঘুম পায় না, আপনার জাজমেন্ট সেন্সটা চলে যায়। এটা খুব কমন একটা জিনিস দেখা যায়, কোনো পার্টিতে কেউ ড্রিঙ্ক করে এমন সব কথা বলছে সেটা পরবর্তীকালে সে নিজেই মাথা চুল করছে যে কি করে বললাম। তার মানেটা কি? তার মানে ওর ব্রেইনে যে রেস্ট্রিকশন সেন্সটা সেইটা চলে যায়, তখন সে জানে না যে কত স্পিডে আমি যাচ্ছি, কত স্পিডে যাওয়া উচিত। বা অন্য কোনো গাড়ি চলে এলে, এটা নয় রাত্রেবেলার ঘটনা হচ্ছে, কিন্তু এই রাস্তায় যদি অন্য কোনো গাড়ি থাকতো সেই গাড়ি ওই অ্যাক্সিডেন্টে পড়তে পারতো, কারণ ও যে ব্রেক করে ছেড়ে দিয়েছে, ওর মোটর রিফ্লেক্স কাজ করছে না যে কতটা ব্রেক করলে, গাড়িতে আমরা দুম করে ব্রেক করি না খুব জোরে যখন চালাই, কিন্তু হালকা করে ব্রেক করাটাও যে কতটা হালকা, ওর ওই সেন্সটাই কাজ করবে না। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা নিয়ে এখানে অনেকে বললেন যে কেন বিদেশে গেলে এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় না, সেলিব্রিটিদের মধ্যে হোক বা সাধারণ মানুষের মধ্যে হোক। তার কারণটা একটাই, কারণটা হচ্ছে সেখানে লটা কিন্তু সবার জন্য সমান। আমেরিকাতে আপনি দেখবেন না চট করে কোনো ডাক্তার অ্যালকোহল খেয়ে ড্রাইভ করে, তার কারণটা কি? কারণ যদি আপনি ধরা পড়েন ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, প্রথমে মেডিকেল লাইসেন্সটা চলে যায়। একদম, মানে এত কড়া শাস্তি যে কোনো বিষয়ে, সেই জন্য আমি এই পয়েন্টে সুমনাদি কাছে আসবো, কোথাও কি আইন আরো করা হওয়া দরকার, নাকি মানুষকে যত কড়াই আইন হোক মানুষকে বুঝতে হবে যে এটা শুধু মানে নিজের অন্যের জীবন না, নিজের জীবনটাও চলে যেতে পারে। এটা দুটোই একই সঙ্গে সত্য। আইনটাও যেমন করা হচ্ছে, ইউজের জায়গাটাকেও, এক্সিকিউশনের পার্টটাও খুব কি বলবো দরকার আছে এই জায়গাটা। আর একটা হচ্ছে যে মানুষের সচেতনতা, আইন মেনে চলা। আইন তো এইরকম তৈরি নয় যে আইনটা আছে অপরাধ করবে ভেতরে ঢুকে নেবো। আইন তো মান্যতা পাওয়ার জন্য, যাতে আমরা মানবো, যে আইন হবে সেটা মানবো, তবেই আইনের সার্থকতা। তা না হলে আইনের কোনো সার্থকতা নেই। আরেকটা জিনিস আছে, সত্যি বোধহয় আমাদের দেশে আইনটা
সবার জন্য সমান না। এটা শুধু আমার এই উদাহরণটার ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রে আমি যে রেগুলার কাজ করি, বিশেষত মহিলাদের পক্ষে দাঁড়িয়ে যে কাজ করি, সেক্ষেত্রে আমি দেখি আইনটা সবার জন্য এক না। একজন অনেক অপরাধ করেও আইনের ফাঁক গলে পয়সার জোরে বা অন্য কোনো কৌশলে বুদ্ধিমত্তার জোরে বেরিয়ে যেতে পারে, আরেকজন দেখা যায় যে সে কিছুতেই বেরোতে পারবে না। আপনি ভারতবর্ষেই দেখুন না, সালমান খানের গাড়ি কাউকে পিষে মারতে পারে না, সে কোনো হরিণ মারতে পারে না, যত অবিশ্বাস্য। তারপরে সে গাড়ি চালাতে পারে না, অন্য লোক গাড়ি চালাচ্ছিল। তারপরে এই যে কালো কোট কিনে নেওয়া, কালো কোটের ক্ষমতা কিনে নেওয়া, এই ক্ষমতা তো সবার থাকবে না। যার কালো কোট কিনে নেওয়ার ক্ষমতা থাকবে, যে লয়ারদের মধ্যেও তো অনেকগুলো ভাগ রয়েছে, কে কত দামি, দামি লয়ার যার পক্ষে দাঁড়াবে সে কখনো অপরাধী হবে না। দামি লয়ার যে তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, যার ক্যাপাসিটি নেই পারচেস করার, সে তো ভিকটিম হবেই। একেবারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম দিন থেকে যেটা বলছি যে সত্যি সামনে আসুক, এবং দুর্ভাগ্য আমাদের যে এই ঘটনায় আমরা একবারও কিন্তু বলছি না যে দুর্ঘটনাটা ইচ্ছাকৃত ঘটানো হয়েছে, কিন্তু বারবার সত্যির জায়গায় একটার পর একটা মিথ্যে সামনে আসছে। নিঃসন্দেহে এখনো পর্যন্ত এই তদন্তের সবথেকে দুর্ভাগ্যজনক পার্ট, অন্তত আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে, সেটাই। আমি শেষে দেখাবো যে সনিকার মোবাইল যেটা নিয়ে এত কথা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত নানা বিভ্রান্তিকর তথ্য আমাদের সামনে আসছে। কতটা, কিভাবে, কি তথ্য দেখুন। সনিকা সিংহ চৌহানের মৃত্যু ঘিরে এখন বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন, যে রহস্য আরো বাড়িয়েছে সনিকার মোবাইল ফোন। বিক্রমের সহ অভিনেত্রী সোলাঙ্কি রায়ের দাবি, দুর্ঘটনার পর যখন তিনি হাসপাতালে পৌঁছন তখন পুলিশ সনিকার মোবাইল ফোনটি তাকে দেয়, কিন্তু ফোনের লক খুলতে না পেরে তিনি সেটি আবার পুলিশকে ফিরিয়ে দেন। আমাকে দেওয়া হয়েছিল ফোনটা দেখার জন্য, মানে সনিকাকে ফোন, মানে সনিকার ফ্যামিলিকে ফোন করার জন্য আর কি, যে কোনোভাবে যদি সনিকার ফ্যামিলিকে ফোন করা যায়, কিন্তু যেহেতু পাসওয়ার্ড লক ছিল আমরা পাসওয়ার্ডটাকেও খুলতে পারিনি, এবং আলটিমেটলি আমি সনিকার ফোনটা, দুটো ফোন ছিল সনিকার, দুটো ফোনই ফেরত দিয়েছিলাম। ইনফ্যাক্ট সনিকার ব্যাগ, ফোন সবটাই পুলিশের কাস্টাডিতেই ছিল। পুলিশ সূত্র খবর, তারপর থেকে সনিকার মোবাইলে ফোন করে দেখা যায় সেটি টানা সুইচড অফ। এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, তাহলে কোথায় গেল মোবাইল ফোন? রহস্য আরও বেড়েছে সনিকার মোবাইল ফোন নিয়ে বিক্রমের বক্তব্য পাল্টে যাওয়ায়। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার এ নিয়ে প্রশ্ন করা হলে বিক্রম কোনো সদুত্তর দেননি, কিন্তু বুধবার রাতে আবার জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা দাবি করেন সনিকার মোবাইল ফোন তার কাছেই ছিল, তারপর কোথায় গেল মনে পড়ছে না। তাহলে সনিকার মোবাইল ফোনটি এখন কোথায়? কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার বিশাল গর্গকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওশিয়া হার্বালস, Phytogen hair oil and vitalizer, gain hair naturally. Nips Hotel Management, Eastern India's #1, partnered by অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন DS।